আজকে তোমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আমরা আজকে পুরান যে একটা টপিক আছে যেটা নিয়ে তোমরা অনেকে কমেন্টস করেছো, তো সেটার পার্ট টুটা তোমরা চাইছিলে, তো তোমাদের জন্য নিয়ে আসলাম ট্যাগ কোশ্চেনের পার্ট টু। আশা করি এই পার্ট টুর মধ্যে তোমাদের সম্পূর্ণ ট্যাগ কোশ্চেনের উপর যে সমস্যাগুলো হবে সেগুলো সমাধান করার চেষ্টা করব। সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে। ক্লাসটা একটু লং হতে পারে, একটু মনোযোগ সহকারে দেখলে ক্লাসটা খুব ভালো লাগবে আশা করি। তো ডেইলি ইংলিশ গ্রামার চ্যানেলে তোমাদের স্বাগতম। আমরা আজকে ক্লাসটি শুরু করছি। তো আজকে টপিক ট্যাগ কোশ্চেনের পার্ট টু। আচ্ছা, আমরা আলোচনায় ফিরে যাই। তো আমরা যেটা ছিল আমাদের পার্ট ওয়ানে ট্যাগ কোশ্চেনের, তো সেখানে ছিল আমাদের 1 থেকে 5 পর্যন্ত রুলস, যেটাও ছিল মোস্ট ইম্পর্টেন্ট কিছু নিয়ম। তো রুল 6 থেকে আমরা পার্ট টু শুরু করব। আশা করি তোমাদের এই রুলসগুলো খুব মজার হবে। তা ট্যাগ কোশ্চেন হিসেবে আমরা শুরুতে বলবো কি, যে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যখন শ্রোতার সম্মতি আহ্বান করা হয় তখন ওন্ট ইউ বসে। তার মানে কি, আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু করি, ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় হলো ভার্ব, মানে ভার্ব দিয়ে শুরু হবে। যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেটাই ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, এটা দ্বারা যখন শ্রোতার সম্মতি আহ্বান করা বোঝাবে, সম্মতি আহ্বান করা হয় তখন ওন্ট ইউ ব্যবহার করতে হয়। আমরা যদি এক্সাম্পলে যাই, দুটো এক্সাম্পল দিয়েছি, দেখো, গিভ মি এ পেন, এটাই আমরা কি করেছি, ট্যাগ কোশ্চেন ওন্ট ইউ। আচ্ছা, এখানে গিভ বলতে কি বুঝতেছে? গিভ হলো আমাদের ভার্ব। আচ্ছা, যদি বলি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। তো গিভ মি এ পেন, তো এখানে ভার্ব দিয়ে যেহেতু শুরু হয়েছে, তার মানে আমরা এখানে ট্যাগ কোশ্চেন হিসাবে সাবজেক্টের দিকে তাকাবো না, অবজেক্টের দিকে তাকাবো না, কোনো কিছুর দিকে তাকানো লাগবে না, ভার্বের দিকেও তাকানো লাগবে না। তো আমরা ওন্ট ইউ এটা ক্লিয়ারলি বসায় দেব। আচ্ছা, পরেরটা দেখি আমরা, কাম ইন। কাম, দেখো কাম কিন্তু ভার্ব, তার মানে কি এটা ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বলতে পারো। তো ভার্ব দিয়ে যদি শুরু হয় সেটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। তো কাম যেহেতু ভার্ব, আমার কামের জন্য আমার ওন্ট ইউ বসে গেছে। এখন কাম ইন, দেখো কাম ইনটা কাকে বলতেছে? আমাকেই বলতেছে যে আসো। আগেরটা দেখো, গিভ মি এ পেন, তার মানে আমাকে একটা কলম দাও, মানে কি এখানে কাউকে কি বলতেছে? এখানে একটা সাবজেক্ট থাকবে, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা কি থাকবে? উজ্জ্ব থাকবে। আমাকে কোনো কিছু একটা বলছে, তার মানে এখানে তুমি হিসাবে সাবজেক্টটা চলে আসবে ইউ। আচ্ছা, তো এরপর আর কিছু নিয়ম দেখি। রুল 7 আমরা রেখেছি, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কাউকে কিছু করতে বলা হয় তাহলে এখানে উইল ইউ বসে। আচ্ছা, কাউকে কিছু করতে বললে, কোনো একটা কাজ করতে বললে সেক্ষেত্রে আমরা উইল ইউ ব্যবহার করব। তো এগুলো সেন্টেন্সটা কিন্তু আমার অর্থ বা মিনিং জানতে হবে। যদি না জানি তাহলে আমরা অবশ্যই করতে পারবো না। তো মিনিংটা জানাটা আমাদের খুবই প্রয়োজন, তাই না? তো প্রথমটা যেটা ছিল, ওপেন দ্য ডোর প্লিজ। দেখো এখানে দেখো, ওপেন কিন্তু ভার্ব, তো ইম্পারেটিভ সেন্টেন্স মানে আমার ওপেন ভার্ব। এই যে দেখো পরেরটা দেখো, ওয়ার্ক হার্ড টু সাকসিড, তো ওয়ার্ক কিন্তু আমাদের ভার্ব। তো এখানে ওপেন দ্য ডোর প্লিজ, তো এখানে এই ওপেন যে ভার্বটা আছে, দেখো এখানে অর্থটা কি প্রকাশ করছে? ওপেন দ্য ডোর প্লিজ, দয়া করে দরজাটা খোলো। তো এখানে কাউকে কিছু কিন্তু করতে বলা হচ্ছে, তাই না? যদি করতে বলা হয় তাহলে এখানে উইল ইউ কিন্তু আমরা বসাবো। এর আগেরটা যেটা ছিল সেটা ছিল তোমার কি, ওন্ট ইউ। আচ্ছা, আর এখানে আমরা যদি বলি কোনো কিছু কাউকে করতে বলে তাহলে সেখানে উইল ইউ ব্যবহার করব। ওয়ার্ক হার্ড টু সাকসিড, মানে সফলতার জন্য প্রচুর কাজ করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, তার মানে এখানে কি, উইল ইউ। তার মানে কোনো কিছু করতে বললে সেখানে আমরা সাবজেক্ট এখানে ট্যাগ দেব উইল ইউ। ওকে, আচ্ছা, আশা করি ক্লিয়ার এটা তোমাদের। আচ্ছা, এরপরে চলে যাই নেক্সট রুলস। আচ্ছা, নেক্সট রুলসটা এটা ডু নট, যদি হয় ডু নট, আমাদের ডু নট যদি ডু নট দিয়ে যদি শুরু হয়, ডু নট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে উইল ইউ বসে।
আমরা কি বুঝলাম? ডু নট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে উইল ইউ বসে। এখন কথা হলো ডু নট দিয়ে যদি শুরু হয় তাহলে সেটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স তো বুঝলাম। তো ডু নট দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা ট্যাগ হিসাবে আমরা উইল ইউ বসাবো। অনেকে ক্যান ইউ বসাও, কান্ট ইউ বসাও, ওন্ট ইউ বসাও। তো সেক্ষেত্রে বলবো যে ওগুলো হয় হবে না তা না, ওগুলো প্রপার আনসার না। আসলে ডু নট দিয়ে যদি শুরু হয় প্রপারলি আনসার আমরা যদি বলি 100% অ্যাকুরেট যে আনসারটা সেটা হলো উইল ইউ। আচ্ছা এক্সাম্পলে যাই, ডোন্ট ফরগেট মি। ডোন্ট দেখো ডু নট অথবা ডোন্ট যেটাই বলো না কেন, ডু নট যদি বলি এটাকে ফুল ফর্ম, আর এটাকে ডোন্ট যদি করি এটা হলো কন্ট্রাক্ট ফর্ম, মানে সংক্ষিপ্ত ফর্ম বলতে পারো। তো সেক্ষেত্রে আমরা ডু নট বা ডোন্ট যেটাই থাক না কেন, তো এটা যদি শুরুতে বসে ইম্পারেটিভ সেন্টেন্সের তাহলে আমরা এটা ট্যাগ করব উইল ইউ। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, লাস্টে কিন্তু কোশ্চেন মার্ক থাকবে। ট্যাগ কোশ্চেন আমরা কীভাবে করব আমি আর একটু ক্লিয়ার করি তোমাদের। ট্যাগ কোশ্চেনে কিন্তু আমাদের কোশ্চেন মার্কটা মানে কোশ্চেনে যেটা থাকবে সেটা পুরোটা উঠাবো আমরা খাতায়, তারপর এটা কমা, তারপরে আমরা আন্ডারলাইন করে আনসারটা লিখে দিয়ে লাস্টে কী করব, ফুল স্টপ কিন্তু দেবো না, লাস্টে আমরা কোশ্চেন মার্ক রেখে আসবো। এটা হলো ট্যাগ কোশ্চেনের কি বৈশিষ্ট্য, তাই না? আচ্ছা তারপরে ডোন্ট মেক এ ডোন্ট মেক এ নয়েজ। এখানে দেখো ডু নট বা ডোন্ট দিয়ে শুরু হয়েছে, তার মানে এটাও আমরা কি দেবো, ট্যাগ কোশ্চেনে উইল ইউ ব্যবহার করব। মোট কথা আমরা ডু নট দিয়ে যদি শুরু হয় বা ডোন্ট দিয়ে শুরু হয় তাহলে সেটা ট্যাগ কোশ্চেন হয়ে যাবে উইল ইউ। ওকে, আচ্ছা রুল 9, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেট আস অথবা লেটস, আচ্ছা লেটস দ্বারা শুরু হয় তাহলে শ্যাল উই বসে। মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু প্রতিটা বোর্ড পরীক্ষাতেই একটা থাকবেই 100%। তো এটা তোমরা বলতে পারো যে এটা তোমাদের পরীক্ষায় চলে এসছে, ঠিক আছে? আচ্ছা এটা আসে, নর্মালি আসে আমাদের এটা 5টা ট্যাগের মধ্যে এটা দেখ লেটাস বা লেটস দিয়ে থাকবেই, তোমার একটা সেন্টেন্স থাকবেই। আচ্ছা এই নিয়মটা তোমরা একটু দেখে যাবে, সহজ একদম নিয়ম। সেটা হলো লেটাস বা লেটস যদি থাকে তাহলে আমরা ট্যাগ করব শ্যাল উই দ্বারা, শ্যাল উই। আচ্ছা তাহলে আমরা এখানে যদি বলি এক্সাম্পল হিসাবে লেটস হ্যাভ এ পার্টি, লেটস হ্যাভ এ পার্টি শ্যাল উই। ওকে লেটস, এখন লেটস বা লেটাস যেটাই থাক দুটাই কিন্তু সেম কথা, এটাকে কন্ট্রাক্ট করছি আর এটাকে কন্ট্রাক্ট ছাড়া। আচ্ছা তারপরটা লেট আস গো আউট ফর এ ওয়াক, লেট আস গো আউট ফর এ ওয়াক। দেখো এখানে লেট আস আছে, তার মানে এটাও কি হবে, শ্যাল উই। আচ্ছা তারপর নেমে চলে যাব আমরা 10, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেট হিম, লেট হার, লেট দেম দ্বারা শুরু হয় তাহলে উইল ইউ বসে। আচ্ছা আমরা দেখেছি এর আগে তোমার ভার্ব দিয়ে শুরু হয়েছে, তো এখন যদি শুরু হয় তোমার লেট দ্বারা, তারপর যদি একটা হিম থাকে অথবা লেট হার থাকে অথবা লেট দেম থাকে, মানে লেটের পরে যদি অবজেক্ট যুক্ত বা ব্যক্তিবাচক কোনো কিছু বোঝায়, ব্যক্তিবাচক অবজেক্ট, তার মানে হিমটা ব্যক্তিবাচক অবজেক্ট, হার তারপরে দেম এগুলো ব্যক্তিবাচক অবজেক্ট। তো দ্বারা যদি শুরু হয় তাহলে উইল ইউ বসে। আচ্ছা আমরা একটু জেনে যাবো এই নিয়মগুলো, ঠিক আছে? এক্সাম্পলে লেট দেম ডু দেয়ার ওয়ার্ক, লেট দেম ডু দেয়ার ওয়ার্ক উইল ইউ। আচ্ছা লেট দ্বারা যেতে শুরু হয়েছে আর এখানে তারপরে ব্যক্তিবাচক অবজেক্ট আছে, তার মানে আমরা যদি তাকাই লেটের পরে যদি আমরা ব্যক্তিবাচক কোনো অবজেক্ট দেখি তার মানে এখানে আমরা উইল ইউ ব্যবহার করব। তারপরটা লেট হার বাই সাম টি শার্ট। আচ্ছা এখানে খেয়াল করো লেটের পরে কিন্তু হার আছে, তার মানে কি লেট দ্বারা শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, তারপর ব্যক্তিবাচক অবজেক্ট হার আছে, তারপর বাই সাম টি শার্ট, তার মানে এটা কি হবে আমাদের, এটাও আমাদের উইল ইউ হিসেবে বসে যাবে। নেক্সট আচ্ছা রুল 11-এ আছে আমাদের স্টেটমেন্টে যদি হ্যাভ টু থাকলে, স্টেটমেন্ট মানে আমার নর্মালি যে সেন্টেন্সটা থাকে সেটা স্টেটমেন্ট, এই হ্যাভ টু থাকলে ট্যাগ কোশ্চেনে ডোন্ট বসে। তার মানে হ্যাভ টু যদি থাকে অবশ্যই হ্যাভ আমাদের প্রেজেন্ট ফর্মের প্রেজেন্ট ভার্ব বলতে পারো, প্রেজেন্ট ফর্মের ভার্ব হ্যাভ, এটাকে যদি হ্যাভে যদি আমরা পাস্ট বলি এই যে হ্যাড। ওকে তাহলে আমরা যদি বলি হ্যাভ এর
প্রেজেন্ট হ্যাভ হলো প্রেজেন্ট ফর্ম, তার মানে হ্যাভের জন্য ডোন্ট। আর হ্যাড যদি থাকে তাহলে অবশ্যই ডিড। আর ডিডের সাথে নট করব কেন? কারণ এটা পজিটিভ যদি থাকে তাহলে অবশ্যই আমরা ট্যাগ করব নেগেটিভের, যদি নেগেটিভ থাকে তাহলে করব পজিটিভের ট্যাগ। এটা তো আমরা জানি, তাই না? শুরুতে এটা শিখেছি। আচ্ছা, এক্সাম্পলে যদি যাই, উই হ্যাভ টু ডু ইট। উই দেখো, উই সাবজেক্ট, তারপর হ্যাভ আছে, তার মানে যদি আমরা দেখেছি কি হ্যাভ টু যদি থাকে, তো এখানে আমরা হ্যাভ কিন্তু দেব না, এখানে আমরা কি দেব? ডোন্ট দেব। অনেকে ভুলটা করে আসো কি, এইখানে সাবজেক্টের পরে যে হ্যাভটা আছে, হ্যাভটা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব হিসাবে অনেকে দিয়ে চলে আসো। হ্যাঁ, হবে, এটা এক হিসাবে হয়, হ্যাভ দেয়া তারপরে হ্যাভের সাথে নট যদি আমরা ইউজ করি, হ্যাভেন্ট উই, এটা হয়, হবে না তা না, কিন্তু এখানে হ্যাভ টু যদি আমাদের একদম পাশাপাশি থাকে হ্যাভ টুটা, তো সেক্ষেত্রে আমরা এটাকে আমরা ডোন্ট যদি করে দিই, ডোন্ট দিয়ে করলে আমাদের বেশি বেটার হবে। তো সেক্ষেত্রে আমরা হ্যাভের জন্য, যেহেতু প্রেজেন্ট ফর্ম হ্যাভ, আমাদের হ্যাভ ভার্বটা হলো প্রেজেন্ট ফর্মের ভার্ব, তো সেক্ষেত্রে আমরা ডোন্ট ব্যবহার করব, যেহেতু পজিটিভ স্টেটমেন্ট আছে, নেগেটিভে কিছু নেই, তার মানে এটাকে হবে কি আমার ডোন্ট। তারপর সাবজেক্ট হিসেবে উই। দেন পরেরটা যদি যাই আমরা, দে হ্যাড টু ডু ইট। দে হ্যাড টু ডু ইট, দেখো এখানে হ্যাড কিন্তু আমার ভার্বের পাস্ট ফর্ম, যদি পাস্ট ফর্ম হয় তো সেক্ষেত্রে আমার কি পাস্ট ফর্ম হইলে আমরা জানি ভার্ব হিসেবে আমরা এখানে কি দেবো? ডিড দেবো, তাই না? তো এখানে যেহেতু দে হ্যাড টু ডু ইট, এটা কি পজিটিভ স্টেটমেন্ট, তো এখানে ডিডের সাথে অবশ্যই নট নিয়ে আসবো। আর তারপরে সাবজেক্ট হিসেবে কি দেব? উই না, সরি, সাবজেক্ট হিসেবে এখানে দে দেব, যেটা আছে আমাদের সাবজেক্ট হিসেবে সেটা বসে যাবে। আচ্ছা, এটা গেল 11। দেন 12, স্টেটমেন্টে যদি সেন্টেন্সে বা স্টেটমেন্টে যেটাই হোক উড রেদার অথবা উড বেটার থাকে, তাহলে ট্যাগে আমাদের উডেন বসে। আমরা নর্মালি জানি উড আমাদের কি মোডাল, তাই না? মোডাল অক্সিলারি, যাই হোক, এই মোডাল ভার্বগুলো যদি থাকে তাহলে মোডাল ভার্বের সাথে আমরা নট ইউজ করি, তাহলে উডের সাথে উডেন্ট ইউজ করি, আর রেদার বেটার এগুলা বসে না। যাই হোক, আমরা এক্সাম্পলে যাব, ইউ উড বেটার গো হোম। দেখো, উডের পরে কিন্তু বেটার আছে, তার মানে কি উড আমাদের যে মোডাল অক্সিলারি, সেটা আমরা উড নিয়ে আসলাম। দেখো, এটা নেগেটিভ স্টেটমেন্ট না পজিটিভ স্টেটমেন্ট? জি, অবশ্যই পজিটিভ স্টেটমেন্ট। তো সেক্ষেত্রে আমরা এটাকে কি করব? নেগেটিভ করে দেব। তাহলে উডের আমরা যদি নেগেটিভ করি, উডেন্ট, তারপর সাবজেক্ট ইউ। ওকে, নেক্সট 2 নম্বরটা হলো হি উড রেদার ডু দ্য ওয়ার্ক। এখানে সেম, দেখো, এই যে দেখো উডের দেখো উড দিয়েছি, তার সাথে আমরা নট করেছি, যেহেতু এটা পজিটিভ স্টেটমেন্ট সেহেতু নেগেটিভ করতে হবে, উডেন্ট, তারপরে সাবজেক্ট হিসেবে হি। দেখো, রেদার বেটার এগুলো কিন্তু বসবে না, ঠিক আছে? আমরা শুধু মোডালটাকে নিয়ে আসবো, মোডাল অক্সিলারি ভার্বটাকে নিয়ে আসবো। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো তোমরা। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবা। আচ্ছা, তারপর আমরা যদি চলে যাই নেক্সট যে নিয়মটা, সেটা হলো স্টেটমেন্ট যদি হ্যাড রেদার অথবা হ্যাড বেটার থাকে, এটা 12-র মতোই সিমিলার মোটামুটি। ওখানে উড ছিল, এটাতে হ্যাড রেদার হ্যাড বেটার যেটাই থাকুক, ট্যাগ কোশ্চেনে হ্যাড অ্যান্ড বসবে। আচ্ছা, এটা আমরা এক্সাম্পলটা পড়ি, ইউ হ্যাড বেটার গো হোম। তাহলে এখানে দেখো হ্যাড আছে, তো হ্যাডের জন্য আমরা কিন্তু এখানে হ্যাডই দিয়ে দেবো, যেহেতু আচ্ছা হ্যাডের সাথে আমরা কি করব? এটাকে নট করব, যেহেতু হ্যাড পজিটিভ, তো তার ক্ষেত্রে আমার নেগেটিভ হবে হ্যাডেন্ট, তারপর সাবজেক্ট হিসেবে ইউ। দেন হি হ্যাড রেদার ডু দ্য ওয়ার্ক। দেখো, এখানে হ্যাড আছে, আমরা হ্যাড দেবো, তার সাথে নট, যেহেতু পজিটিভ স্টেটমেন্ট আছে নেগেটিভ করতে হবে, সাবজেক্ট হিসেবে হি বসে যাবে। রুল 14, স্টেটমেন্টে ইউজ টু থাকলে
স্টেটমেন্টে যদি ইউজ টু থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে ডিডেন্ট বসে। স্টেটমেন্টে ইউজ টু থাকলে ট্যাগ কোশ্চেনে ডিডেন্ট বসে। আচ্ছা, তো একটা এক্সাম্পল দিয়েছি দেখো, আই ইউজ টু ওয়াচ টিভি। আচ্ছা, তাহলে আমরা কি করি, এটাকে ইউজড যেহেতু আছে, ইউজডের জন্য আমরা কি করব, যেহেতু ইউজড হলো ভার্বের পাস্ট ফর্ম, ইউজড দেখো লাস্টে ডি আছে। আমরা নর্মালি কি জানি, কোনো ভার্বের শেষে যদি ডি বা ইডি থাকে তাহলে এটাকে নর্মালি আমরা পাস্ট ফর্ম বলি, তাই না? তো সেক্ষেত্রে এখানে পাস্ট ফর্মের জন্য ডিড, এটা আই ইউজ টু ওয়াচ টিভি, এটা পজিটিভ স্টেটমেন্ট। তো সেক্ষেত্রে ডিডের সাথে নট ইউজ করব, ডিডেন্ট, সাবজেক্ট আই, ওকে, ডিডেন্ট আই ইউজ টু ওয়াচ টিভি, এটাকে যদি ট্যাগ করি ডিডেন্ট আই। এটা ছিল একটা এক্সাম্পল। তো দেন চলে যাব রুল 15। স্টেটমেন্টে যদি নিড অথবা ডিয়ার মূল ভাব হিসেবে থাকে, তো সেক্ষেত্রে আমার ওই নিড আর ডিয়ারের পরিবর্তে হবে কি, দেখো তিনটা ফরমেশন হবে, সেটা হলো ডাজেন্ট অথবা ডোন্ট অথবা ডিডেন্ট। ওকে, এখন দেখো নিডের সাথে যদি একটা এস থাকতো, ধরো এখানে একটা এস দিয়ে দিলাম আমরা, আর ডেয়ারের সাথে একটা এস দিয়ে দিলাম, ডেয়ার্স, যাই হোক, যদি থাকতো এরকম, তো সেক্ষেত্রে আমার কী হইতো, এই যে ডাজেন্ট হইতো। ঠিক আছে, এটা ভার্বের আমরা পজিশন দেখে আমরা কী নিয়ে আসবো, ডাজেন্ট নিয়ে আসবো, মানে এস থাকলে আমরা ডাজেন্ট দেব। যদি আমার এখানে থাকে নিডেড অথবা ডিয়ার্ড, আচ্ছা এগুলো থাকলে আমরা কী দেবো, এই যে ডিডেন্ট। আচ্ছা কেন ডিড দেবো এটা, দেখো একটু খেয়াল করে, এই যে নিড যে ভার্বটা আছে তার সাথে কিন্তু ইডি আছে, আবার দেখো ডিয়ারের ভার্বের সাথে একটা ডি আছে, তার মানে কি ভার্বের সাথে ই বা ডি অথবা ইডি এগুলো থাকলে আমরা নর্মালি এই ভার্বগুলোকে পাস্ট ফর্ম হিসেবে চিনি। তো পাস্ট ফর্ম থাকলে ডিডেন্ট, ঠিক আছে। আর যদি প্রেজেন্ট ফর্ম থাকে আমরা আগের নিয়মে চলে যাব, আগেরটা করে দিচ্ছি, নিড অথবা ডিয়ার, এগুলো যদি থাকে, ধরো পাস্ট ফর্মও নাই তারপরে ইডিও করা নাই, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে নিয়ে যাব কিসে, এই যে ডুতে, ডুটা হয়ে যাবে নেগেটিভ হলে ডোন্ট। ওকে, তো তারপরে একটু পড়ি, আর অক্সিলিয়ারি ভার্ব হিসেবে থাকলে, অক্সিলিয়ারি ভার্ব হিসাবে যদি থাকে, তো সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে ডিয়ারেন্ট অথবা নিডেন্ট বসে। এই যে ডিয়ারের সাথে যদি আমরা নট করি ডিয়ারেন্ট হয়, এই যে ডিয়ারেন্ট, আর নিডকে যদি আমরা নট করি মানে কন্ট্রাক্ট করি তো নিডেন্ট হবে। আশা করি ক্লিয়ার হয়েছ। এক্সাম্পলে দেখি আমরা কি লেখা আছে। আচ্ছা প্রথমটা, হি নিডস এ কার, একটু খেয়াল করো, হি নিডস এ কার। তো এখানে দেখো নিডসটা কিন্তু আমাদের কি মূল ভার্ব হিসাবে বসেছে, তাই না? এই দেখো নিড মূল ভার্ব হিসাবে বসেছে। তো এক্ষেত্রে দেখো আমরা যদি বলি মূল ভার্ব হিসেবে বসে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ভার্বটাকে কী করব, ওই নিডের ফরমেশনটা যেভাবে আছে সেই পজিশন অনুযায়ী ডু ডিড ডাজ নিয়ে আসবো, এই যে ডু ডিড ডাজ। ওকে, তো দেখো নিডের সাথে কিন্তু একটা এস আছে, তাই না? তো এসটার জন্য আমার ডাজেন্ট চলে আসবে, ঠিক আছে। যদি এস না থাকতো তাহলে হয়তো ডোন্ট, যদি ইডি থাকতো তাহলে হয়তো ডিডেন্ট। আচ্ছা, তাহলে ডাজেন্ট, তারপরে সাবজেক্ট হিসাবে কি হবে, হি হবে, মিস্টেক হয়েছে, হি, ডাজেন্ট হি। নেক্সটটা দেখি আমরা, উই নিডেড এ হাউস। একটু খেয়াল করো, এইখানেও কিন্তু নিডেড কিন্তু মূল ভার্ব হিসেবে বসেছে, যেহেতু এ হাউস এটা একটা নাউন, তার মানে এখানে মূল ভার্ব হিসেবে কিন্তু নিডেডই আছে। ওকে, তাহলে এখানে আমরা দেখব নিডেড, দেখো ভার্বের শেষে ইডি আছে, তার মানে অবশ্যই এটা ডিড, ডিডের সাথে একটা নট করব, এখানে ডিড নট, ডিডেন্ট, বানান মিস্টেক হয়েছে, ডিডেন্ট, তারপর সাবজেক্ট হিসেবে উই। ওকে, 3 নম্বরটা ছিল আই নিড টু গো দেয়ার। একটু খেয়াল করো, আই নিড টু গো দেয়ার, আমার সেখানে মানে যাওয়া প্রয়োজন, তাই না? তাহলে আমার সেখানে যেতে হবে, যাই হোক আমাদের যেতে হবে, তার মানে এখানে দেখো নিড কিন্তু আমার এখানে মূল ভার্ব হিসাবে বসেনি, এখানে নিড কিন্তু মূল ভার্ব, তাই না?
মূল ভার্ব হিসাবে যদি আমরা না দেই তাহলে আমরা এই নিডটাকে আমরা কি করতে পারবো, আমরা এটাকে কন্ট্রাক্ট করতে পারবো, তাই তো। তো সেক্ষেত্রে আমরা কি করব, দেখো এই নিড যেটা আছে, নিডটা কিন্তু আমরা ডাইরেক্ট বসাতে পারি। এখানে নিড দেওয়া যাইতো, যাই হোক এই যে নিড মূল ভার্ব হিসেবে বসাইছি। আচ্ছা, এখানে এখানে আরেকটা অপশন দিয়ে আমি করি, অপশন টু নিডেন্ট আই, তাই না, নিডেন্ট আই। আচ্ছা, এটা করলে কিন্তু করা যেত, তাই না। তো সেক্ষেত্রে আমরা যদি নিডটাকে আমরা যদি ভার্ব হিসেবে আখ্যায়িত করি তাহলে দেখো নিডের জন্য আমার প্রেজেন্ট ফর্ম যেহেতু যেটা বলেছিলাম, এই যে ওই নিড থাকলে আমার কি হবে, এই যে প্রেজেন্ট ফর্ম থাকলে যদি কিছু না থাকে, এস বা ইডি কিছুই না থাকে, তো ডোন্ট। তো সেক্ষেত্রে কিন্তু এটা ডোন্টে নেমে গেছে, তাই না। তুমি যদি এখানে মূল ভার্ব হিসাবে না দিয়ে তুমি যদি নিডেন্টটাকে ডাইরেক্ট নিয়ে চলে আসো তাহলে কিন্তু হবে, ঠিক আছে। যদি মূল ভার্ব হিসেবে না বসে যদি অন্য কোনো নাউন হিসেবে আখ্যায়িত হয়ে বসে, তো সেক্ষেত্রে আমরা নিডটাকে আমরা নিডেন্ট করে দিতে পারি, অথবা তুমি ডোন্ট দিয়েও করতে পারো, ঠিক আছে। আর পরটা দেখো একটু, উই নিড নট হারি নাও। আমাদের এখন ওইখানে তাড়াতাড়ি যাওয়ার প্রয়োজন নাই, তাই না। তো সেক্ষেত্রে দেখো এই নিডটা কিন্তু আমার মূল ভার্ব হিসেবে বসেনি, ঠিক আছে, এটা কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে। আর এখানে হারিটা কিন্তু মূল ভার্ব হিসেবে বসেছে। তো সেক্ষেত্রে আমরা কি বলবো, যে নিড যদি মূল ভার্ব হিসেবে নাই বসে তো নিডটাকে আমরা সরাসরি নিয়ে আসতে পারবো। তো দেখো নিডের পর নটটা আছে, কিন্তু নটটা কি করছি আমরা উঠাই দিছি। কেন উঠাই দিছি সেটা হলো, নিডের সাথে আমরা নট যদি দেই তাহলে আমরা হবে না। সেটা কেন হবে না, কারণ এটা নেগেটিভ স্টেটমেন্ট থাকলে আমরা করি পজিটিভ স্টেটমেন্ট, ঠিক না। তো সেক্ষেত্রে আমরা নিডের সাথে নটটাকে উঠাই দেবো আর সাবজেক্ট হিসেবে উই বসাই দেবো, ঠিক আছে। আশা করি ক্লিয়ার তোমাদের। নিয়মটা একটু ভেজাল ছিল, ভেজালে কিছু না, আসলে করলেই বুঝতে পারবা তোমরা। এরপরে চলে যাব আমরা নেক্সট নিয়ম 16। এটা পরীক্ষায় নর্মালি থাকবেই, ঠিক আছে। আমাদের একটু ওয়ার্ডগুলো মনে রাখতে হবে, সেই ওয়ার্ডগুলো কী কী আমরা একটু দেখবো আজকে। স্টেটমেন্ট সেন্টেন্সে বা সেন্টেন্সে যদি হার্ডলি, বিয়ারলি, রেয়ারলি, স্কেয়ার্সলি, সেলডম, ফিউ, neither, never, nobody, little এর মতো নেগেটিভ ওয়ার্ড থাকে, এগুলো কিন্তু নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে, নাবোধক ওয়ার্ড, তাই না। কদাচিৎ, হার্ডলি কদাচিৎ, বিয়ারলি কদাচিৎ, যাই হোক, neither কেউ না, নেভার কখনো না, নোবডি কেউ না, লিটল কম, ফিউ কম, ঠিক আছে। আচ্ছা, তাহলে ট্যাগ কোশ্চেনে অ্যাফার্মেটিভ হবে, আর ট্যাগ কোশ্চেনটা হবে কি, অবশ্যই অ্যাফার্মেটিভ হবে, ঠিক আছে, হাবোধক হবে। যেহেতু এগুলো নেগেটিভ ওয়ার্ড, তো সেক্ষেত্রে এটা হাবোধক হবে। তো আমরা এক্সাম্পলে যদি যাই, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। খেয়াল করো এই সেন্টেন্সটার মধ্যে এই যে লিটল যে ওয়ার্ডটা সেটা কিন্তু আছে। তো লিটল ওয়ার্ডটা থাকার কারণে সেটা অবশ্যই কী হয়ে গেছে, অবশ্যই আমাদের এটা নেগেটিভ ওয়ার্ড। তার মানে নেগেটিভ ওয়ার্ড যদি থাকে তাহলে এটার পরে কি হবে, অবশ্যই নট হবে না, তাই তো। তো নিয়ম অনুসারে ইজ, দেখো এই যে ইজ আমাদের যেটা আছে, ইজের পরে আমরা কি করছি, অক্সিলারি ভার্ব, যেটা এই অক্সিলারি ভার্বটা এখানে বসিয়ে দিয়েছি, আর সাবজেক্ট হিসেবে যে দেয়ার ছিল এই দেয়ারটা এখানে বসে গেছে। অনেকে কি করো তোমরা, এটা কিন্তু ট্যাগ অনেকে ইজ দেয়ার দিয়ে আসো। হ্যাঁ, ইজ দেয়ার যদি দিয়ে আসো হবে না তা না, মার্কস পাবা। কিন্তু এখানে ইজের পরে যদি দেয়ার দাও, তো তার সাথে আমরা যদি একটা ওয়ার্ডকে আমরা যুক্ত করি, ইজ দেয়ার এনি, তো সেক্ষেত্রে এই জিনিসটা শুনতে কিন্তু ভালো লাগে এবং এটা প্রপার একটা আনসার হয়ে যায়, ইজ দেয়ার এনি, ঠিক আছে। আচ্ছা, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, ইজ দেয়ার এনি, সেখানে কি কোনো গ্লাসে পানি রাখা ছিল, এরকম কিছু একটা বলা। তার মানে কোনো কথাটার জন্য আমরা এনিটাকে ব্যবহার করতে পারি। আবার যদি তুমি এনি না দাও তাও কিন্তু হবে, ঠিক আছে। এটা দিলেও হবে, না দিলেও হবে, অতটা ম্যান্ডেটরি না, ঠিক আছে। তোমরা একটু বুঝে করবা। সেকেন্ডে যেটা ছিল, এ বার্কিং ডগ সেলডম বাইটস। এ বার্কিং ডগ মানে একটা ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কী করে, কামড় দেয়। বাইটস মানে কামড় দেয়, তাই না। আমাদের ওয়ার্ড মিনিং জানতে হবে। তুমি যে কোনো কিছু, যে কোনো ইংলিশ যখন পড়বা তখন অবশ্যই ওয়ার্ড মিনিং পড়বা, বিশেষ করে নোট করে পড়বা ডায়েরিতে।
প্র্যাকটিস করবা, সপ্তাহে 5 দিন পড়বা, 2 দিন প্র্যাকটিস করবা। তো যাই হোক, একটু জ্ঞান দিয়ে দিলাম, কাজে লাগাবো অবশ্যই। তো এখানে যে বাইটস কথাটা আছে, তো বাইটস দেখো এটা কিন্তু ভার্ব, তাই না? কামড় দেওয়া, অবশ্যই এটা কাজ। আর এখানে দেখো সেলডম কথাটা আছে, অবশ্যই সেলডম কথাটা যদি আমরা বলি, এই যে সেলডম কথাটা কিন্তু আমাদের নেগেটিভ ওয়ার্ড, তাই না? তো নেগেটিভ শব্দ যদি নেগেটিভ হয়, তার মানে আমরা যখন ট্যাগ করব তখন এটা অবশ্যই কী করব, পজিটিভে করে দেব। যেহেতু নেগেটিভ থাকলে ট্যাগ করতে হবে পজিটিভে। তো আমরা বাইটসের সাথে কিন্তু এস বা ইএস আছে, তাই না? তার মানে যদি আমরা এটাকে অবশ্যই ডাজ করতে হবে। এস থাকলে আমরা তো জানি ডাজ হয়, বা ইএস থাকলেও কিন্তু ডাজ হয়। আর এখানে দেখো এ বার্কিং ডগ, ঠিক আছে? এখন কোনো যদি ইতর প্রাণী, এরকম প্রাণী কাউকে বোঝায়, পশু এরকম কাউকে বোঝায়, তো সেক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে এখানে তার হি নিয়ে আসতে পারি না, তাই না? হি হবে কারোর জন্য, ব্যক্তির জন্য, তাই না? ছেলে হইলে হি, মেয়ে হইলে সি। আচ্ছা, আল্লাহ, সৃষ্টিকর্তা, ভগবান, এগুলো হইলে আমরা বড় হাতের এইচই দিতে পারি, তাই না? এইচটা বড় হাতের দিয়ে ই দিতে পারি। যাই হোক, ওটা আরেকটা নিয়মে চলে যাবে। তো এখানে যদি ইতর প্রাণী এরকম কিছু বোঝায়, তো সেক্ষেত্রে আমরা এটাকে সাবজেক্ট হিসেবে ইটটাকে ব্যবহার করব। অবশ্যই এ বার্কিং ডগ না, ঠিক আছে? আমাদের সাবজেক্ট হিসেবে ইট আসবে, একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটার নিয়মে পরে আসি। এটার নিয়ম আমরা নিচে দিয়েছি, আলোচনা সাপেক্ষে সেটা আলোচনা করব ডিটেলসে। আচ্ছা, ডাজ ইট, ঠিক আছে? এটা হবে আমাদের ডাজ ইট। এ বার্কিং ডগ সেলডম বাইটস। সেন্টেন্সটা কিন্তু ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষা বেশি আসে। এ বার্কিং ডগ সেলডম বাইটস, এটা আমার ট্যাগ হবে ডাজ, তারপরে সাবজেক্ট হিসেবে ইট, ঠিক আছে? এই বার্কিং ডগের জন্য সাবজেক্ট হিসেবে ইট আসবে। তারপরে ফিউ পিপল আর হ্যাপি, ফিউ পিপল আর হ্যাপি। দেখো এখানে ফিউ আছে, ফিউ কথাটা কিন্তু অবশ্যই নেগেটিভ। ফিউ মানে কম, নর্মালি কম মানুষজনই সুখী হয়, তাই না? দ্য ফিউ পিপল আর হ্যাপি, কিছু সংখ্যক মানুষই জীবনে সুখী হয়। তো দেখো এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আর, বা মূল ভার্ব হিসেবে কিন্তু এটা আর, তাই না? তো সেক্ষেত্রে অনেকে কী করো, এখানে কিন্তু অনেকে ডু করে দাও, ডু দে, ঠিক আছে? ডু দে কি করলেও হবে, ঠিক আছে? যেহেতু এখানে মূল ভার্ব হিসেবে তুমি আরকে ব্যবহার করছো, যেহেতু আর প্রেজেন্ট ফর্ম, তো সেক্ষেত্রে আমরা ডু ব্যবহার করতেই পারি। আচ্ছা, এটাকে যদি অন্যভাবে নাও, এই যে আর যদি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করো, তাহলে আর আমার ডাইরেক্ট বসে যাবে। আর তার সাথে নটটা কি ইউজ করব? না, নট ইউজ করব না, কারণ ফিউটা আমাদের কি অবশ্যই নেগেটিভ ওয়ার্ড, তো সেক্ষেত্রে নট ইউজ করা যাবে না, নেগেটিভকে পজিটিভ করতে হবে, তাই না? তো আর আমরা কিন্তু আরেন্ট করব না, আর কি কিন্তু আরই রেখে দেব। আর ফিউ পিপল, এই পিপল এখানে মানুষজনের কথা বলছে, অনেকজন মানুষ, তো সেক্ষেত্রে একের অধিক মানুষ হইলে আমরা সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করতে পারি, ঠিক আছে? এই ছিল আমাদের ইম্পর্টেন্ট একটা নিয়ম, ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষা আসার মতো একটা রুলস। মনোযোগ সহকারে করবেই, নিয়মটা সবগুলোই করবে। আচ্ছা, এরপরে চলে যাব রুল 17, 16তে 17। স্টেটমেন্টে যদি অট টু থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে অটেন্ট বসে। তো অটেন্টের সাথে টু কিন্তু বসবে না, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখতে হবে, অটেন্টের পরে টুটা বসবে না। আমরা যখন ট্যাগ কোশ্চেন করব তখন ইউ অট টু গো হোম, ইউ অট টু গো হোম। দেখো এখানে অট আছে, অটের সাথে অটেন্ট দিয়েছি, তারপর যে টুটা ছিল, টু কিন্তু অক্সিলিয়ারি অংশ, সেই টুটা কিন্তু ট্যাগের সময় আর বসবে না। অটেন্ট টু ইউ এটা বসবে না, অটেন্ট ইউ, ঠিক আছে? হি অট টু ডু দ্য ওয়ার্ক, এটা তো সেম, অট থাকবে, তার সাথে নেগেটিভ হয়ে যাবে যেহেতু পজিটিভ, অটেন্ট সাবজেক্ট হিসেবে হি। রুল 18, স্টেটমেন্টে সাবজেক্ট হিসেবে যদি ইতর প্রাণী, পশু বা জড় পদার্থের উল্লেখ থাকে, তো সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করবা। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, যে নিয়মটা আমি একটু আগে বলেছিলাম, যে ইতর প্রাণী এরকম কিছু, যে এ বার্কিং ডগ, এই যে দেখাই দিই আমি তোমাদের, এই যে এটা এ বার্কিং ডগ সেলডম বাইটস, এটাতে দেখো এ বার্কিং ডগ যেহেতু ইতর প্রাণী ছিল, তো সেক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে কিন্তু ইট ব্যবহার করছি, তাই তো? তো এখানেও তাই, দেখো
স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে যদি ইতর প্রাণী বা পশু বা শিশু বা জড় পদার্থের উল্লেখ থাকে, তো সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে সবসময় কি ইউজ করবা, ইট ইউজ করবা। এক্সাম্পল দেখি আমরা, দ্য বেবি ইজ ক্রাইং ফর ইটস মাদার। দেখো শিশুর কথা বলছে, বেবি মানে কি শিশু, তো সাবজেক্ট হিসেবে আমরা কিন্তু ইট ব্যবহার করছি, এটা আমরা ক্লিয়ার করলাম। এখন দেখো দ্য বেবি ইজ ক্রাইং ফর ইটস মাদার, এখানে দেখো ইজ কিন্তু আমার অক্সিলারি ভার্ব, তাই না? এই দেখো অক্সিলারি ভার্বটা কিন্তু ইজ আমরা বসাই দিলাম। অ্যাট ফার্স্ট আমরা খুঁজে বের করবো অক্সিলারি ভার্ব আছে কি না, যদি না থাকে তখন ভার্বের দিকে তাকাবো, ভার্বের ফরমেশন দেখবো, এস আছে না ইডি আছে নাকি প্রেজেন্ট ফর্মে আছে সেটা দেখব। তারপর আমরা সাবজেক্টের দিকে তাকাবো, যেহেতু দা বেবি আছে সে দা বেবির জন্য ইট, আর যেহেতু এটা পজিটিভ ছিল, কোনো নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, তো সেক্ষেত্রে এটা নট ব্যবহার করতেই পারি আমরা, তাই না? পজিটিভ থাকলে নেগেটিভ করব, তাহলে ইজন্ট ইট দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল, দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল। দেখো এখানে ইজ অক্সিলারি ভার্ব, ইজটা দিয়ে দিছি, তার সাথে এটাকে নট করছি ইজেন্ট। দ্য ডগ সাবজেক্ট হিসাবে আমরা যদি বলি ইতর প্রাণী হিসাবে ইট হবে, ডগ তো হবে না, ইট হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে নিয়মটা, স্টেটমেন্টে সাবজেক্ট হিসেবে যদি ট্রেন, জাহাজ, দেশ, বিমান, চাঁদ, পৃথিবী, বসন্তকাল, যে কোনো কাল আর কি উল্লেখ থাকে, সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে ইট অথবা সি ব্যবহার করতে পারি আমরা। একটু খেয়াল করবো আবার, যদি ট্রেন, জাহাজ, দেশ, বিমান, চাঁদ, পৃথিবী বা কোনো ঋতু উল্লেখ থাকে, তো সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে ইট অথবা সি ব্যবহার করতে পারি আমরা। দুইটা ব্যবহার করব না, যে কোনো একটা ব্যবহার করতে হবে। প্রথমটা, দ্য মুন হ্যাজ হাইডেন হার ফেস বিহাইন্ড দ্য ক্লাউডস। ক্লাউড তার মানে এখানে দ্য মুন কথাটা আছে, চাঁদের কথা বলছে, চন্দ্র বা চাঁদ। তো দেখো তার জন্য আমরা কিন্তু ইট দিতে পারি অথবা সিও দিতে পারি। চন্দ্রকে সি হিসাবে আখ্যায়িত করা হইতে পারে অথবা ইট হিসাবে ব্যবহার করা হইতে পারে। এখন তোমরা পরীক্ষায় কি করবা? অবশ্যই পরীক্ষায় তুমি যে কোনো একটা দেবা, স্যারদের বুঝাবা না যে আমি দুইটাই পারি দুইটাই দেব, কখনোই না, যে কোনো একটা অবশ্যই দিয়ে আসবা, ঠিক আছে? যদি দুইটা দিয়ে আসো হয়তো বা তোমার ওইটা স্যাররা কেটে দেবে, 100% থাকো, মার্কস পাবাই না। বেশি পণ্ডিতে করলে মার্কস পাওয়া যায় না, তাই না? অতি চালাকে গলায় ধরে একটা কথা আছে, তো সেটা হয়ে যাবে তখন আবার। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা একটু প্রথম থেকে দেখি, দ্য মুন হ্যাজ হাইডেন হার ফেস বিহাইন্ড দ্য ক্লাউড। তো এখানে দেখো হ্যাজ যেটা আছে এটা কিন্তু আমাদের ভার্ব, তাই না? অক্সিলারি ভার্ব, তো এই হ্যাজটাকে আমরা নিয়ে আসবো, তার সাথে এটাকে নট করব। আর দ্য মুন যেহেতু সাবজেক্ট হিসাবে আসে, তার মানে এটার জন্য ইট দেব অথবা সি দেব, যে কোনো একটা দেব, ঠিক আছে? দ্য স্প্রিং ক্যাম উইথ অল হার বিউটিস, সুন্দর একটা সেন্টেন্স। দেখো স্প্রিং এখানে ঋতুর নাম বলছে, স্প্রিং মানে কি আমাদের বসন্তকাল, ঋতুর রাজা বসন্তকালের কথা বলছে। ক্যাম নিয়ে আসে, তাই না? সব ধরনের সৌন্দর্য নিয়ে আসে, পাতা ঝরে যায় এবং আমাদের নতুন নতুন পাতা গজায়, এতে আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে, তাই না? আমাদের পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে, আমাদের তো না পরিবেশের, তাই তো? দেখো এখানে ক্যাম কিন্তু আমাদের ভার্বের বি টু, মানে ভার্বের পাস্ট ফর্ম, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ডিডটাকে নিয়ে আসবো, যেহেতু এটা পজিটিভ স্টেটমেন্ট, নেগেটিভের কিছু নাই, তার মানে এটাকে ডিড এন্ড করে দেবো। আর স্প্রিং, দ্য স্প্রিংয়ের জন্য ইট দিতে পারি অথবা সি দিতে পারি, যে কোনো ঋতু হোক সেটাকে আমরা সিও ব্যবহার করতে পারি অথবা ইট ব্যবহার করতে পারি সাবজেক্ট হিসেবে। ওকে, এটা 19 ছিল, চলে যাবো 20-এ। তো স্টেটমেন্টে সাবজেক্ট হিসেবে যদি সান, ডেথ, সামার, ওয়ার, উইন্টার উল্লেখ থাকে, তো সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে ইট বা হি বসে। ওকে, আচ্ছা, তো এখানে আমরা এখানে উইন্টার কথাটা বলছি, উইন্টার এখানে শীতের কথা বলছে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে হি বা ইট এরকম কিছু ব্যবহার করতে পারি, বা সি বা ইট এটা দিলেও হবে, তা কিন্তু না যে ঋতুর নাম দিলে আমরা এখানে উইন্টারে হি দিলে কেটে দেবে বা সি দিলে কেটে দেবে, তা কিন্তু না। আমরা এখানে ইট ব্যবহার করতে পারি, যদি তোমাদের কনফিউশন থাকে তোমরা ইট ব্যবহার করো, কোনো সমস্যা নেই। এখানে হি বা সি, ঋতুর নামে হি বা সি একটা ব্যবহার করলেই হয়, ঠিক আছে? ইট ব্যবহার করো, কনফিউশন যদি থাকে তোমাদের, রিস্ক থাকে,
আচ্ছা, আমরা যদি একটা দেখি সেন্টেন্স, দ্য সান শেডস হিজ বিমস অন হিজ রিচ অ্যান্ড দ্য পোর অ্যালাইক। এখানে একটু খেয়াল করো, সেন্টেন্সটার মধ্যে কিন্তু আমাদের কি আছে, আমাদের এই যে ভার্বটা আছে, তাই না? সানশেড হিজ বিমস, এই যে বিমস। আচ্ছা, তো এখানে ভার্বের শেষে এস আছে, তার মানে এসের জন্য আমরা কি নিয়ে আসবো? অবশ্যই নিয়ে আসবো আমরা ডাজেন্ট, যেহেতু পজিটিভ ডাজেন্ট, তাই না? আর সাবজেক্ট হিসেবে দ্য সানশেডস, তো সেখানে আমরা সানের কথা বলছিলাম, যে সানের কথা থাকে ইট দাও, ঠিক আছে? হি দিল রাইট, ইট দিল রাইট, ওকে। দেন সেকেন্ডটা দ্য সামার হ্যাজ সেট ইন। দেখো এখানে সেটটা কিন্তু আমাদের ভার্ব, তো সেটের জন্য আমরা কি করব? হ্যাজের জন্য আমরা কি করব? হ্যাজ, তারপর এটাকে নট করব হ্যাজেন্ট, তারপরে দ্য সামারের জন্য ইট অথবা হি, যে কোনো একটা ইউজ করো তোমরা। ইটটা ইউজ করো, আমি ব্যবহার করবো ইটটা ইউজ করো, ওকে। চলে যাব 21, লাস্ট রুলস আমাদের ট্যাগ কোশ্চেনের। আর যদি কোনো রুলস আমাদের থেকে থাকে অবশ্যই আমরা দিয়ে যাব, ঠিক আছে? নেক্সট কোন পার্টে তোমাদের সাথে আমরা শেষ রুলসটা নিয়ে আজকের ট্যাগ কোশ্চেনের ক্লাসটা শেষ করব। ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে গেল, অনেক বোরিং একটা ক্লাস মনে হবে তোমাদের জন্য, আশা করি অনেক কাজের হবে, ঠিক আছে? এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে যদি ট্যাগ কোশ্চেন সাধারণ নিয়ম যদি গঠিত হয়, তো এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা অনেক সময় ট্যাগ করতে পারি না। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স যেটা আছে সেটাকে যদি আমরা ট্যাগ করি, সাধারণ নিয়ম অনুযায়ী আমরা যেটা করি সবসময় সেটাই করব। একটু দেখো, এক্সাম্পল দেখো, এটা আসলে রুলসের মধ্যে যাবে না। হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ। দেখো এখানে খেয়াল করে, হাউ প্রথমে আমার সেন্টেন্স হিসেবে, সেন্টেন্সের ভার্ব হিসাবে বসে না সাবজেক্ট হিসেবে বসলো, না কি হিসাবে বসলো? ভার্ব থাকলে তো ইম্পারেটিভ, কিন্তু সাবজেক্ট যদি কোনো ব্যক্তি থাকে তো সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাসার্টিভ বলি। তো এখানে যদি হাউ থাকে তো সেক্ষেত্রে এটাকে আমরা কি বলবো? হাউ, হোয়াট, এগুলো দিয়ে কিন্তু শুরু হয় কি সেন্টেন্স? এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই না? বিস্ময়সূচক বাক্য যেটাকে বলি আমরা। লাস্টে একটা কি থাকবে আমাদের? এক্সক্লেমেশন থাকবে, মানে আবেগসূচক একটা চিহ্ন থাকবে, তাই না? অবাক করে দেওয়া, যেটা সেন্টেন্সটাকে অবাক করে দেয়। তাহলে হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, একটু খেয়াল করো এখানে যেহেতু ট্যাগ কোশ্চেন আমাদের রুলস কি, লাস্টে কোশ্চেন মার্ক দেওয়া লাগবে, এখানে কিন্তু এক্সক্লেমেশন মার্কস দেওয়া যাবে না, ট্যাগ কোশ্চেনের এটা নিয়ম। তো লাস্টে কোশ্চেন মার্ক থাকবে। আচ্ছা, তাহলে হাউ বিউটিফুল দেখো দ্য গার্ল ইজ, তুমি এটাকে নর্মালি কী করবা? এই সেন্টেন্সটাকে যদি আমরা বলি যে এই সেন্টেন্সটা আমরা কী করব? অ্যাসার্টিভ করব। তো অ্যাসার্টিভ করার কোনো দরকার নেই, একটা ভেজাল হয়ে যায়, ঠিক আছে সেটা। তো হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, তো এটা এই সেন্টেন্সটার মধ্যে আমরা একটু দেখি যে এখানে সাবজেক্টটা কিন্তু লাস্টে থাকে, মানে লাস্টে মানে ভার্বের আগে থাকে। একটু দেখো, এই যে দ্য গার্ল, আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স চিনি, তাই না? সরি, অ্যাসার্টিভ সেন্টেন্সও চিনি, আবার এক্সক্লেমেটরি সেন্টেন্সও চিনি। তো সেক্ষেত্রে দেখো দ্য গার্ল, এটা কিন্তু আমাদের সাবজেক্ট, তাই না? তো সাবজেক্টটা কেন লাগবে আমাদের? ট্যাগ কোশ্চেনে কিন্তু সাবজেক্টটা লাগবে কেন? আমরা সাবজেক্টটা কিন্তু ওই তোমার যেটাকে কন্ট্রাক্ট করবো তারপরে কিন্তু বসাবো, এই জন্য আমাদের সাবজেক্টটা লাগবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের সাবজেক্ট হিসাবে যেটা ছিল দ্য গার্ল। আচ্ছা, এটা পরে আসি, আমরা ভার্বের দিকে তাকাবো আগে। ইজ, হাউ বিউটিফুল, এগুলো কিন্তু আমাদের দেখবো না, আমরা দেখবো এই সেন্টেন্সটার মধ্যে ভার্ব আর সাবজেক্ট কি, ঠিক আছে? তাহলে এখানে ভার্ব হিসাবে ইজ আছে। আচ্ছা, ইজটাকে আমরা নিয়ে আসবো। আচ্ছা, ইজটাকে আমরা নট করবো কেন? কারণ এটা পজিটিভ, ইজেন্ট। আর এখানে দেখো দ্য গার্ল যেহেতু আছে এখানে সাবজেক্ট হিসেবে, তো গার্লটাকে কিন্তু গার্ল নিয়ে আসবো না, গার্লটা যেহেতু বালিকা, মেয়ের কথা বলছে, তো সেক্ষেত্রে সে সাবজেক্ট হিসাবে, ওকে। সেম, হ্যাঁ, ইকুয়েশন কিন্তু সেম, একদম ইজি ম্যাটার, আশা করি বুঝতে পারবা। তারপরটা দেখো, হোয়াট এ ফুল ইউ আর, তাই না? হোয়াট এ ফুল ইউ আর, দেখো এখানে সাবজেক্ট কি? ইউ, তাই না? হোয়াট এ ফুল, এটা কিন্তু এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা এক্সাম্পল। যাই হোক, আর কিন্তু আমাদের ভার্ব, কী ভার্ব? মূল ভার্ব, অক্সিলারি ভার্ব। তাহলে আরটাকে নিয়ে আসবো, তার সাথে নট করবো আরেন্ট, সাবজেক্ট হিসাবে ইউ, ওকে। হোয়াট ইজ হাউ সুইটলি দ্য বার্ড সিংস, হাউ সুইটলি দ্য বার্ড সিংস। দেখো এখানে খেয়াল করে, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, এম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ এজ আর, এগুলো কিছু আছে? নাই। আচ্ছা, না থাকলে তো ঝামেলা, তাই না? কোনো ঝামেলা নাই, ঝামেলা তোমাদের মধ্যে না, ঝামেলা তোমাদের মাইন্ডের মধ্যে, তাই না? তো ঝামেলাকে ঝামেলা মনে করা যাবে না, সেন্টেন্সটা ভালো মতো মন দিয়ে পড়তে হবে। দেখো একটু মন দিয়ে পড়লে সবই বুঝতে পারবা। হাউ সুইটলি দ্য বার্ড সিংস, দেখো এখানে দ্য বার্ড কিন্তু এখানে সাবজেক্ট, আর এই যে সিংস কথাটা আছে, সিংস মানে কি? গান করা, তাই না?
ভার্ব তো অবশ্যই থাকে একটা সেন্টেন্সে, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয়? হয় না। তো সিংসটা আমাদের কি? তো এটা দেখো ভার্বের শেষে এস বা ইয়েস আছে, তো সেক্ষেত্রে আমরা ডাজ, তার সাথে নট, যেহেতু পজিটিভ এই জন্য নট, ডাজেন্ট। দ্য বার্ড, দেখো এখানে ইতর প্রাণী এরকম কিছু যদি বোঝায়, পশু পাখি যাই হোক, তো সেটা সাবজেক্ট হিসেবে আমরা কি ব্যবহার করব? আমরা আগের নিয়মগুলোতে দেখেছি ইট ব্যবহার করব, তো সেক্ষেত্রে আমরা ডাজেন্ট ইট। আচ্ছা, এরপরে আমরা যেটা দিয়েছিলাম একটু মজার চলে, আমরা এক্সেপশন দিয়েছি, মানে ব্যতিক্রম কিছু এক্সাম্পল দিয়েছি। দেখো আই ইজ এ প্রোনাউন, এই যে আই, তাই না? আইটা অবশ্যই কি সাবজেক্টের ই হিসেবে বসে, তাই না? নাউন হিসেবে, নাউনের পরিবর্তে যেটা বসে ওই প্রোনাউন বলতে পারি আমরা। আচ্ছা, তো সেক্ষেত্রে ইজ যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে আছে, তো ইজ দিলাম, তারপর দেখে এটাকে নট করলাম। এখন আইটাকে আমরা সাবজেক্ট হিসেবে যদি একটা লেটার হিসেবে দেখি, তো সেক্ষেত্রে এটা যেহেতু আমার কোনো বস্তু বা কোনো কিছু একটা স্যাম্বল বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি। এক্সেপশন এগুলোর কোনো আলাদা ডেফিনেশন যদি বলো তুমি, মানে কি বলো এটাকে, ওইরকমভাবে তুমি বিবেচনা করে নেবে তোমার, ঠিক আছে, যেভাবে তোমার বুঝতে সুবিধা হয়। এ ইজ এ ওল লেটার, তাই না? এ আমাদের কি একটা বর্ণ, তাই না? এ যেহেতু এখানে একটা কি লেটার বা অক্ষর হিসেবে, স্যাম্পল হিসেবে বসেছে, তো সেক্ষেত্রে সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করতে পারি। আর ইজ যেহেতু এখানে ভার্ব আছে, ইজের জন্য ইজেন্ট। আচ্ছা, তারপর আমরা চলে যাব 2 and 2 makes 4। দেখো এখানে মেক্স আছে, মেক্স কিন্তু আমাদের ভার্ব কিন্তু দেখবো আমরা, হ্যাঁ, আমরা সাবজেক্ট কী আছে সেটা না দেখে ভার্বটা আগে দেখার চেষ্টা করব, সাবজেক্ট তো পরে, তাই না? আগে ভার্ব দেখো মেক্স আছে, মেক্সের জন্য ডাজেন্ট, পজিটিভের জন্য ডাজেন্ট, নেগেটিভ। আর এখানে 2 and 2, তো এটার জন্য আমরা ইট ব্যবহার করব। ওকে, এই ছিল আমাদের এক্সেপশনের কিছু মজার কিছু এক্সাম্পল। এই ছিল আমাদের সমস্ত ট্যাগ কোশ্চেনের যাবতীয় রুলস অ্যান্ড রেগুলেশন। যাই হোক, আমরা 1 থেকে 21 পর্যন্ত আমরা নিয়মগুলো দেখেছি সঠিকভাবে। তো আমরা ক্লাসটি আশা করি তোমরা বুঝেছো এবং ভালো করে দেখবে। তো ডেইলি ইংলিশ গ্রামার চ্যানেলে তোমাদের থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা।